আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমি তিনটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। একটা হচ্ছে সাকিব আল হাসানের এখন নতুন বস হয়েছেন একজন আসিফ মাহমুদ। এই আসিফ মাহমুদের কাছে আমাদের 5টা দাবি আছে এবং সর্বশেষ হাতুরু সিং এর কপালে আসলে কি হতে যাচ্ছে। দেখেন, আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের একেবারে ক্রীড়া বিষয়ক উপদেষ্টা হয়েছেন তিনি। তার মানে ক্রীড়া মন্ত্রণালয়টাই তিনি দেখবেন এবং সেই মন্ত্রণালয়ের অধীনস্থই কিন্তু ক্রিকেট বোর্ড। তো যেহেতু ক্রিকেট বোর্ডের অধিকাংশ কর্মকর্তারাই নিরুদ্দেশ হয়ে আছেন, কেউ বিদেশে পালিয়ে গেছেন, তো এমন অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি হবে এই সংশ্লিষ্ট একটা আলোচনায় আমি কথা বলেছিলাম। সেখানটায় আমি বলার চেষ্টা করেছিলাম যে এই উপদেষ্টা পরিষদের ভিতরে যাকে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তিনি সরাসরি আইসিসির কাছে ইমেইল করে জানাতে পারেন বাংলাদেশের এই অবস্থা, অথবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সিইও তিনিও এই বিষয়টা বাংলাদেশের এই পরিস্থিতি আইসিসির কাছে জানাতে পারেন। দেন তারা অ্যাডহক একটা কমিটির জন্য আবেদন করবেন এবং আইসিসি সেটা অনুমোদন করবে। সেইভাবেই ক্রিকেট বোর্ড চলবে এবং স্বল্প সময়ের ভিতরে একটা আইসিসির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী বা আইসিসির রুলস অনুযায়ী আপনার একটা নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের ভিতরে পরিচালকগণ আবার নতুনভাবে দায়িত্ব গ্রহণ করবেন। কিন্তু আসিফ মাহমুদের যেই দায়িত্বটা তিনি নিয়েছেন, ক্রীড়া সংশ্লিষ্ট যেই মন্ত্রণালয় আছে বাংলাদেশের, সেই মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিয়েছেন এবং আসিফ মাহমুদ অবশ্যই বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে তিনি জ্ঞান রাখেন এবং তার সেই জ্ঞান গরিমা আছে আমার কাছে মনে হয়। তো তিনি এখন সর্বপ্রথম যেই কাজটা করতে যাবেন সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই মানে কিছু কিছু ক্রিকেটার আছে যারা যে কথা বলেন সে কথাই আইন হয়ে যায় ক্রিকেট বোর্ডে, সেখানটায় নাজমুল হাসান পাপনের কথাও মানে ধরা হয় না। তেমনই একজন ক্রিকেটার কিন্তু সাকিব আল হাসান, কিন্তু এখন নাজমুল হাসান পাপন কিন্তু সরে গেছেন, তিনি কিন্তু তার সেই জায়গাটাতে আর নেই। তো সেই ক্ষেত্রে নাজমুল হাসান পাপনের জায়গায় আসিফ মাহমুদ এসেছেন। এখন প্রকারান্তরে বলতে গেলে সাকিব আল হাসান এখন আসিফ মাহমুদের অন্তর্ভুক্তি হয়ে খেলতে হবে বা আসিফ মাহমুদের দিক নির্দেশনায় সাকিব আল হাসান সহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চলতে হবে। এটা আগে অনেকবারই এরকম দেখা গেছে যে সাকিব আল হাসান অ্যাভেইলেবল আছেন তখনই তাকে কিন্তু জাতীয় দলে নেওয়া হয়েছে, কিন্তু তার পারফরমেন্স কেমন, তিনি রিসেন্টলি কেমন পারফরমেন্স করছেন, তিনি সম্পূর্ণ ফিট আছেন কিনা, এই বিষয়গুলো দেখা হতো না। সাকিব আল হাসানের এইরকম একটা আনফিট থাকা অবস্থায় ক্রিকেট ম্যাচ সম্পর্কে এই আসিফ মাহমুদই কিন্তু ফেসবুকে পোস্ট করেছেন। তখন অবশ্য তাকে বাংলাদেশের অনেক মানুষ চেনেন না, তখন অবশ্য তিনি এই দায়িত্ব নেননি। তো আসিফ মাহমুদ হয়তো ক্রিকেট সম্পর্কিত অধিক জ্ঞানতর শ্রদ্ধাভাজন মানুষ, তিনি হয়তো সেই জ্ঞানটা তিনি রাখেন, তিনি হয়তো ক্রিকেট বোর্ডের সাথে অচিরেই বসবেন এবং সাকিব আল হাসান থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেটের মূল অভিভাবক এই মুহূর্তে সরকারিভাবে আসিফ মাহমুদ। তো তিনি হয়তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি যেহেতু সামনে নারী টি-20 বিশ্বকাপ আছে, সেই বিশ্বকাপটা আয়োজনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রধান ওয়াকারুজ্জামান, তার কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কারণে চিঠি দেওয়া হয়েছে। দেখা যাক আসিফ মাহমুদ এবং সেনাবাহিনী প্রধান তারা কি সিদ্ধান্ত নেন। তো আমার প্রথম যেই টপিক সেটা হচ্ছে সাকিব আল হাসানের বস এখন আসিফ মাহমুদ। আমার কাছে মনে হয় সাকিব আল হাসানের এই মুহূর্তে কোণঠাসা হয়ে যাওয়ার কথা ইতিমধ্যেই হয়ে গেছেন। এখন নতুন করে তার উপর যেটা এসেছে সেটা হচ্ছে ক্রিকেট বোর্ডের বা ক্রীড়া সংশ্লিষ্ট যেই মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ে ব্যাপক পরিবর্তন এসেছে এবং সেইখানটায় এমন একজন এসেছেন যিনি এই আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক। তো এই ছিল আমার প্রথম টপিক। এবং আসিফ মাহমুদের কাছে আমাদের ভক্তদের বা ক্রিকেট ভক্তদের যেই 5টা দাবির কথা আমি বলেছিলাম, সেখানটা আমার কাছে মনে হয় প্রত্যেকটা ক্রীড়া ফেডারেশন, বিএফএফ থেকে শুরু করে বিসিবি থেকে শুরু করে যত ধরনের ক্রীড়া ফেডারেশন বাংলাদেশে আছে, আমার কাছে মনে হয় এগুলোকে রিফর্ম করতে হবে। কারো মানে কাছের মানুষ হলেই যে তাকে সেখানটা সভাপতি করে দিতে হবে, আমার নির্বাচনী বা সরকার দলীয় রাজনৈতিক কোনো নেতাকর্মী হলেই যে তাকে সেখানটায় সুযোগ করে দিতে হবে, তাকে সেখানটায় ঢুকিয়ে নিতে হবে, এই বিষয়গুলো রিফর্মের মাধ্যমে আমার কাছে মনে হয় আসিফ মাহমুদ ঠিক করতে পারবেন। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমার বেশ কয়েকটা অভিযোগ আছে, সেই অভিযোগগুলোর মধ্য থেকে অন্যতম একটা অভিযোগ হচ্ছে আপনার এই বাংলাদেশের যে ক্লাবগুলো আছে, কোনো ব্যক্তি আছেন যারা একাই 8 থেকে 9 থেকে 10টার মতন ক্লাবের পরিচালনা পর্ষদে আছেন এবং তারা এই এতগুলো ক্লাবের সাথে সংযুক্ত থাকার কারণে তারা কখনোই কিন্তু নির্বাচনে পরাজিত হন না, কারণ প্রত্যেকটা ক্লাব থেকেই কিন্তু তাদেরকে ভোট দেওয়া হয় এবং সেই ভোটের মাধ্যমে তারা নির্বাচক প্যানেলে ঢুকে যান যদিও তারা অযোগ্য। তো আমার কাছে মনে হয় এই সিন্ডিকেটগুলো ভেঙে দিতে হবে। এবং আরও একটা
যেটা হচ্ছে শেখ হাসিনা স্টেডিয়াম। আমার কাছে মনে হয় শেখ হাসিনা স্টেডিয়ামের নামটা পরিবর্তন করা যেতে পারে, যদি পরিবর্তন করতে চায় সেটা করতে পারে। তবে নৌকা যে প্রতীকটা সেইটা আমার কাছে মনে হয় না পরিবর্তন করা উচিত, কারণ নৌকা কিন্তু আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে, বাংলাদেশের প্রকৃতিতে একেবারে ওতপ্রোতভাবে মিশে আছে এবং সেটা খুব সুন্দর দেখতেও বটে। তো এই তিনটা আমার কাছে মনে হয় এই মুহূর্তে কাজ করা উচিত। এবং 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে নারী টি-20 বিশ্বকাপ আয়োজনে যত ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেইগুলো নিতে হবে। এবং 5 নম্বর আমার যেই দাবিটা, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই অবকাঠামো আছে বা ক্রিকেট বোর্ড যেইভাবে চলছে এইখানটায় অনেক পরিবর্তন দরকার। স্পেশালি নির্বাচকদের থেকে শুরু করে বা বোর্ডের যে ডিরেক্টর যারা আছেন তাদের থেকে শুরু করে ক্রিকেটারদের যে শৃঙ্খলাজনিত সমস্যা আছে বা ক্রিকেটারদের ভেতরগত যে সমস্যা আছে, স্পেশালি আমি যদি বলি তামিম ইকবালের মধ্যকার সমস্যা, এটা একটা উদাহরণ হতে পারে। তবে কোনো ক্রিকেটারের ভেতরে যেন কোনো সমস্যা না থাকে, কোনো ক্রিকেটারকে যেন চাপ প্রয়োগ করে কোনো কিছু করানো না হয়। এই যে মানে সিন্ডিকেট ভেঙে দেওয়া, 5ম দাবিটা হচ্ছে আমার সিন্ডিকেট ভেঙে দেওয়া। তো এগুলো করা যেতে পারে। আসিফ মাহমুদ অবশ্যই এগুলো করবেন, চেষ্টা করবেন। এবং সর্বশেষ হাতুরুর অবস্থা দেখেন, একটা সময় বাংলাদেশের এমনও পরিস্থিতি গেছে যে আমাদের হাতুরু সাহেব, যিনি আমাদের ক্রিকেট বোর্ডের প্রধান কোচ, তো তিনি যেই কথা বলতেন সেই কথা পাপন সাহেবকে পর্যন্ত শুনতে হতো। তো এখন তো আর পাপন সাহেব নেই, এখন সেখানে হয়তো অন্তর্বর্তীকালীন কেউ একজন সেই দায়িত্বটা নেবেন এবং তিনি অবশ্যই আসিফ মাহমুদের অধীনস্থ হয়ে কাজ করবেন। তো আসিফ মাহমুদের হয়তো এই বিষয়টাতে খেয়াল রাখা উচিত। এবং আর একটা বিষয়, ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে হয়তো হাতুরু সিং এখন আর ওই রকম সাপোর্ট পাবেন না বা ওই রকম সাহসটা তিনি দেখাতে পারবেন না আমাদের পাপন সাহেব থাকতে তিনি যেটা দেখিয়েছেন। হ্যাঁ, এখন শুধু পাপন সাহেবই না, এইখানটায় আরও অন্য অনেক ডিরেক্টররাও ছিলেন, তাদের সাহসিকতার কারণেও হয়তো হাতুরুর এই ব্যবহার ছিল। একজন বেতনভুক্ত কর্মচারী হয়েও এখন হয়তো সেই দিকটা তিনি আর পাবেন না। এবং পাশাপাশি বাংলাদেশের হাতুরু এই দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে আসার পর ওডিআই বিশ্বকাপ খেলেছে, সেখানটায় ফেল করেছে, টি-20 বিশ্বকাপ খেলেছে, সেখানটায় ফেল করেছে। সর্বশেষ আফগানিস্তানের সাথে আমরা যেই চেষ্টাটুকু পর্যন্ত করলাম না, সেই পরিকল্পনা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এবং সামনে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি আছে ফেব্রুয়ারিতে, সেইটাই হাতুরুর সাথে আমাদের চুক্তির শেষ সময়। এবং এই দ্বিতীয় মেয়াদের এই চুক্তিতে আমরা অন্তত 3টা বৈশ্বিক আসর খেলেছি, হাতুরুর অধীনে খেলবো অন্তত 2টা ইতিমধ্যে খেলে ফেলেছি। সেই 2টাতে আমরা আশানুরূপ ফলাফল করতে পারিনি এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যদি না পারি তিনি হয়তো এমনিতেই বাদ যাবেন। এখন তারও আগে যে সম্ভাবনাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সামনে 1টা বা 2টা সিরিজেই যদি হাতুরু খারাপ করে ফেলেন, আমার কাছে মনে হয় হাতুরুর বিদায় ঘন্টা বেজে যেতে পারে। আমরা জানি যেহেতু ওয়েস্ট ইন্ডিজে আমাদের পূর্ণাঙ্গ একটা সিরিজ আছে, ওডিআই ম্যাচ আছে, সেখানটায় টি-20 ম্যাচ আছে এবং টেস্ট ম্যাচও আছে, ভারতের সাথে টেস্ট ম্যাচ আছে। তো এই কয়েকটা সিরিজে বা পাকিস্তানের সাথে রিসেন্টলি যে সিরিজটা হবে আগামী 10-12 দিন পরে, তো এই বিষয়গুলো বা এই সিরিজগুলোর ভিতরেই যদি হাতুরুর পারফরমেন্স বা দলের পারফরমেন্স খারাপ হয়, তিনি হয়তো বাদ যেতে পারেন। তো আমার আলোচনার এই 3টা বিষয় থেকে আপনি আপনার মূল্যবান মতামতটুকু অবশ্যই জানাবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।